পাঠ করছি অনামিকা বসুর লেখা গল্প সন্ধ্যা নামার আগে। এই গরমে রান্নাঘরে গলদঘর্ম অবস্থা মালবিকার। রাজ্যে শাক পাতা ছেঁচড়া চচ্চড়ি রান্না, তার সাথে নানা রকম চুনো মাছ। রোজ থলে ভরে বাজার এনে হাজির করেন নব্যেন্দু। লোকটা খেতে বড় ভালোবাসেন। অফিস থাকতে সকাল সকাল কোনো রকমে নাকে মুখে গুঁজেই দৌড়াতে হতো। টিফিনে ওই রুটি পরোটা ডিম টোস্ট ছাড়া হাল ফ্যাশনের খাবার কিছু করে উঠতে পারতেন না মালবিকা। ভালো মন্দ যা কিছু রান্না ছুটির দিনেই হতো। কিন্তু এখন আর অফিসের ঝামেলা নেই। কয়েক মাস হলো অবসর নিয়েছেন, তাই রোজই রবিবার। সকাল সকাল উঠে বাজারে থলে নিয়ে বেরিয়ে পড়েন নব্যেন্দু। মর্নিং ওয়াকের পর চায়ের দোকানে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে বাজার নিয়ে বাড়ি ঢোকেন। অবসরের আগে নব্যেন্দু একটু চিন্তায় ছিলেন, অফিস ছাড়া সময় কাটবে কি করে, নানান শারীরিক মানসিক ব্যাধিরা আক্রমণ করবে না তো। কিন্তু এখন অবসর ভীষণভাবে উপভোগ করছেন। এতগুলো বছর ধরে সময়ের কাঁটায় নিজেকে কলের পুতুলের মতো চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রোজ সকাল থেকে বিকেল একই রুটিন, বড্ড একঘেয়ে। এখন আর সেসবের বালাই নেই। সত্যি অবসরের প্রয়োজন ছিল ভীষণ রকম। যখন যেমন ইচ্ছে তেমন চলেন, কারো অঙ্গুলি হেলনে তোয়াক্কা করতে হয় না। মালবিকা সময়ে সময়ে মুখের সামনে পছন্দের খাবার ধরছেন, সাথে টিভিতে খেলা দেখা, সকাল সন্ধে পার্কে দেদার আড্ডা, আর ফোন তো আছেই নিত্যসঙ্গী। তোফা কাটছে সময়টা। 60-এর পরেও যে এমন একটা উপভোগ্য জীবন অপেক্ষা করছিল আগে জানতেন না নব্যেন্দু। সকালে একরকম জলখাবার, বিকেলে আর এক রকম। ইউটিউবের কল্যাণে মালবিকা আজকাল দারুণ সব এক্সপেরিমেন্ট করছেন। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় বেশ কিছু রিপোর্ট স্বাভাবিকের তুলনায় ওপর নিচে রয়েছে। ভুঁড়িটাও বাড়ছে দিন দিন। ডাক্তারবাবু খাবারে বিশেষ নজর দিতে বলেছেন। কিন্তু কে শোনে কার কথা? ও কিছু নয়, এল্ডারলি ফ্যাট। আরে বাবা, এই খাওয়াটুকুই তো সঙ্গে যাবে। যতই ডায়েট কন্ট্রোল করো আর ব্যায়াম করো, যেদিন ডাক আসার কথা সেদিনই আসবে। আর তখন কেউ ঠেকাতে পারবে না। সব খাইয়েদের ওই এক যুক্তি। নব্যেন্দুকে কথায় হারাবার ক্ষমতা স্ত্রী মালবিকার নেই। সারাদিন রান্নাঘরেই কেটে যায়। কাজের মেয়েটা কেটে বেছে গুছিয়ে দিয়ে গেলেও আজকাল যেন আর পেরে উঠছেন না। শরীরটা জানান দিচ্ছে তারও বয়স হচ্ছে। হাড় ক্ষয়ছে, রক্তাল্পতার সাথে থাইরয়েডের সমস্যা। একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর পিঠে অসহ্য যন্ত্রণা হয়। এই গরমে সারাদিন আগুনের সামনে থেকে এত ঘাম ঝরছে, বেলা শেষে খুব দুর্বল লাগে। অসহ্য মনে হলে নিজেই হট ব্যাগটা পিঠে নিয়ে সোফায় চোখটি বুজে বসে থাকেন মালবিকা। নব্যেন্দুকে এত কিছু জানতে দেন না। দুপুরে বিছানায় একটু গড়াগড়ি দিতে না দিতে বিকেল হয়ে যায়। বিছানাটা ছাড়তে ইচ্ছে করে না মালবিকার। সারা দেহে কেমন ব্যথা অনুভব হয়। সন্ধে হতে না হতেই আবার প্রস্তুতি শুরু জলখাবারের। বিকেলে আড্ডা সেরে বাড়ি ফিরে মানুষটা আশা করে থাকেন আজ কি বানালো মালবিকা। এসব ভেবেই তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে পড়েন। যখন নব্যেন্দু অফিস যেতেন, নিয়মে বাঁধা ছিল জীবনটা। বেলা শেষে রান্নাঘরের কাজ সেরে নিজের জন্য অনেকখানি সময় পেতেন। গান শোনা, ছবি আঁকা, পছন্দের মুভি দেখা। এখন আর সে সময় হয় না। নব্যেন্দু বাড়িতে থাকলে সারাক্ষণ হয় খেলা, না হয় খবর দেখেন। সত্যি গৃহস্থলীর কাজে অবসর বলে কোনো শব্দ নেই, কোনো নির্দিষ্ট বয়স নেই। যতদিন হাত পা চলছে ততদিন করতে হবে 365 দিন। প্রিয়জনের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াতে ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একঘেয়েমি দানা বাঁধে। রান্নাবান্না ছাড়াও সংসারের হাজার একটা কাজ থাকে। শরীরটা যেন জেহাদ ঘোষণা করে। প্রায় 1 বছর পর মেয়ে সেতু বিদেশ থেকে ফিরছে 15 দিনের ছুটিতে। আসার কথা শুনেই তোড়জোড় শুরু করেছিলেন নব্যেন্দু মালবিকা। মেয়ে কি খেতে ভালোবাসে তার জন্য আগে থেকে বাজার হাট করে একেবারে রেডি। সেতু আসার পর 2 দিন ধরে চলল মায়ের হাতের বিশেষ বিশেষ সব পছন্দের রান্না খাওয়া। সেদিন রাতে মেয়ে হঠাৎ জোর করেই মা বাবাকে নিয়ে গেল রেস্টুরেন্টে। সকালেই মাকে বলেছিল দুপুরে হালকা কিছু রান্না করো, রাতে বাইরে খাবো। মৃদু আপত্তি যে ছিল না নব্যেন্দু মালবিকা উভয়েরই, তা নয়, কিন্তু মেয়ের কথা ফেলতে পারেননি। সেতু বলেছিল সবসময় খাওয়াটা মুখ্য নয়। এই যে সবাই একটু সেজেগুজে একসাথে বসে একটা সুন্দর পরিবেশের ডিনার করব, একসাথে সময় কাটাবো, এটার একটা আলাদা আনন্দ। মাকে ঘেমে নিয়ে খেতে দিতে হবে না, আর খেয়ে উঠে বাসন কোসন গুছিয়ে রান্নাঘর সাফ করা ঝক্কি থাকবে না।
মাঝে মাঝে একটা দিন একটা বেলা ছুটি তো মারও প্রাপ্য। বড় কোনো জায়গায় না হোক, দুজনে একসাথে সন্ধেবেলা বেরিয়ে খানিক হেঁটে রাস্তার ধারে চায়ের দোকানে মাটির ভাঁড়ে চা খেয়েই না হয় ফিরলে। কোনো কোনো দিন ফেরার সময় কোনো ছোট্ট ধাবা থেকে রাতে রুটি তরকারি নিয়ে ফিরলে, তারপর বাড়ি ফিরে একসাথে বসে খেলে। এখন তো তোমাদের অনেক সময়, সারা জীবন দায় দায়িত্ব কর্তব্য এসব করতে করতেই তো কখন চুলে পাক ধরলো, শরীর মনে ক্ষয় ধরে গেল, টেরেই পেলে না। কিন্তু এখন জীবন আবার সুযোগ দিয়েছে, যত পারো একসাথে সময় কাটাও, কাছে পিঠে ঘুরতে যাও, চুটি উপভোগ করো জীবনটা। কটা দিন যে কোথা দিয়ে কেটে গেল, সেতু সারাদিন মায়ের সাথে হাতে হাতে কাজ করত, গল্প করত, মেয়ের সাথে খাওয়া দাওয়া, সিনেমা দেখতে যাওয়া, সবাই মিলে দারুণ সময় কাটলো। সেতু যখনই আসে মাকে নিয়ে যায় পার্লারে। শুধু সাজগোজটা বিষয় নয়, নিজেকে প্যাম্পার করারও প্রয়োজন আছে। নিজেকে ভালোবাসা, নিজের প্রতি যত্নশীল হওয়া, একটু টিপটপ থাকা, এতে মনটা ফুরফুরে থাকে। কোনো রকম হতাশা সহজে কবজা করতে পারে না। গৃহিণীদের রান্নাঘরের বাইরেও একটা জীবন আছে, বুঝতে হবে, প্রয়োজনে অন্যদের বোঝাতে হবে। নিজে ভালো থাকলে তবে তো অন্যদের ভালো রাখতে পারবে। মাকে অনেক বুঝিয়েছে সেতু। যাওয়ার আগে একটা ছোট্ট টেলিভিশন সেট করে গেছে বেডরুমে। মাকে বলে গেছে কাজ শেষ করে বিছানায় আরাম করে শুয়ে নিজের পছন্দ মতো অনুষ্ঠান দেখবে। উফ, এত বাড়াবাড়ি করিস না, দেখা যাবে এখন। মুখে বলল, মনে মনে যে কতটা খুশি হয়েছেন নিজে মুখে বলতে পারেননি মালবিকা। সারা রাত মেয়েটার জন্য মন কেমন করে বালিশ ভিজিয়েছেন মালবিকা। ভোরের দিকে গভীর ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমটা ভেঙে গেল উষ্ণ হাতের আদুরে ছোঁয়ায়। চায়ের কাপ হাতে দাঁড়িয়ে নবেন্দু। ওনাকে দেখে লজ্জায় মাটিতে মিশে গেলেন মালবিকা। এ বাবা, এত দেরি হয়ে গেল, আমাকে আগে ডেকে দেবে তো। তুমি আবার এসব, এতগুলো বছর ধরে চাইবার আগেই তুমি আমার মুখের সামনে চায়ের কাপ ধরেছ। একটা দিন না হয় আমি করলাম, এখন থেকে সকালের আর বিকেলের চাটা না হয় আমিই করব। তুমি বরং ধীরে সুস্থেই ঘুম থেকে উঠো, অত তাড়াহুড়োর প্রয়োজন নেই। এখন তো আর অফিসের তাড়া নেই। নবেন্দুর কথায় লাজুক হাসলেন মালবিকা। বহু বছর পর নবেন্দু লক্ষ্য করলেন, হাসলে পরে এখনও তেমনি সুন্দর লাগে মালবিকাকে। সকাল সকাল মনটা কেমন ভালো হয়ে গেল মালবিকার। মেয়ে চলে যাওয়ার পর থেকে নবেন্দু কেমন যেন পাল্টে গেছেন। সবসময় মালবিকার সাথে সাথে থাকেন, হাতে হাতে টুকটাক কাজ করে দেন। মালবিকা বারণ করলেও শোনেন না। চা কফি নিয়ে বারান্দায় বসে একসাথে সময় কাটান। কখনো আবার রান্নাবান্না শেষ হলে এক গ্লাস লেবুর শরবত মালবিকার সামনে ধরেন নবেন্দু। সোফায় বসলে আলতো হাতে মাসাজ করে দেন মালবিকার ঘাড়ে পিঠে। এই মধ্য 50-এর নতুন কোণের মতো লজ্জায় রাঙা হয়ে যান মালবিকা। নবদম্পতি হয়ে এই পরিসরটুকু পাননি ওনারা। ঘর ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, দুজনে পাশাপাশি বসতেও কোনটা হতো। তারপর যত সময় এগুলো ব্যস্ততার পারদ চলল, সম্পর্কে উত্তাপ কমল। জীবনটা যেন বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেল। জীবনের ভালো দিকগুলো উপভোগ করার সুযোগ আর পেলেন কই। এই বয়সে এসে জীবন যেন আরও একবার সুযোগ করে দিল। কাজের মেয়েটা আসেনি, চাপটাই বেশি। আজ আর সকালে বাজারে যাননি নবেন্দু। ফ্রিজে রাখা চিকেন দুপুরে রান্না করবেন মালবিকা। ডাইনিং টেবিলে বসে পেঁয়াজ রসুন ছাড়িয়ে মালবিকাকে খানিকটা সাহায্য করার চেষ্টা করছেন নবেন্দু। সব দেখে শুনে মিটিমিটি হাসেন মালবিকা। মেয়ে কি তোমার চশমার কাঁচটা বদলে দিয়ে গেল? মিথ্যে বলবো না, সত্যি তাই। এই নতুন কাঁচের আড়াল থেকে জীবনকে যেন অন্য রূপে আলাদা আঙ্গিকে দেখছি। নতুন প্রজন্মের কাছে কত কিছু শেখার আছে। এদের সাথে কথা বললে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। আমাদের বাপ ঠাকুরদারা এই বয়সে কেমন বৃদ্ধ অসহায় হয়ে থেকে আসন্ন মৃত্যুর জন্য দিন গুনতেন। কেউ আফিম, কেউ বা গড়গড়াতে বুঁদ হয়ে থাকতেন। নাতিপুতির সাথে সময় কাটানো ছাড়া সমাজ সংসারে তাদের আর কিছু দেওয়ার থাকতো না। বয়স শুধু মুখের রেখায়, চুলের পাকে, দাঁতের বা হাড়ের ফাঁকে লুকিয়ে থাকে না, থাকে ক্যালেন্ডারের পাতায়। ওসব তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে। শরীর চলে নিজের তালে, কিন্তু জীবন চলে যাপনের ছন্দে। দিনকাল বদলেছে। আসলে জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা আকর্ষণ আছে, সৌন্দর্য আছে, গুরুত্ব আছে। এ বয়সে এসে আমরা এখন ঝাড়া হাত পা। সন্তানরা যে যার মতো প্রতিষ্ঠিত। এখন শুধু আমরা আমাদের জন্য বাঁচব, আমাদের নিয়ে ভাবব। নবেন্দুর কথায় ভালো লাগায় মাখামাখি হলো মালবিকার মনটা।
শুরুর অধ্যায়গুলোতে কোথায় সময় পেয়েছেন একে অপরকে চেনার, জানার, একসাথে সময় কাটানোর? অবসরের এই তো সময়, এই তো সুযোগ। তোমায় জিজ্ঞেস না করেই একটা কাজ করে ফেলেছি। নবেন্দুর কথায় হাজার প্রশ্ন উঁকি দেয় মালবিকার চোখে। না, সেরকম কিছু না। পুজোর সময় গোয়ার টিকিটটা কেটে ফেললাম। পুজোর দিনগুলো কলকাতায় কাটিয়ে একাদশের দিন যাওয়া। নবেন্দু আলগোছে চোখ তুলে তাকালেন মালবিকার দিকে। এসবের কি দরকার ছিল? কপট রাগ দেখালেন মালবিকা। ভীষণ দরকার ছিল মালবিকা। শুরুর দিনগুলোতে তো হানিমুনে আর যাওয়ার সুযোগ হয়নি। সে সময় এসবের রেওয়াজও বড় একটা ছিল না। না হয় এখনই গেলাম। নবেন্দু ঠোঁটে দুষ্ট হাসি খেলে গেল। লজ্জায় নিজের অভিব্যক্তি লুকোবার চেষ্টা করেন মালবিকা। সেই যুবতীর লজ্জা আজও মাঝে মাঝে ভিজিয়ে দিয়ে যায়। মনের ঘরে ঝমঝমানো বৃষ্টিতে সেদিনও ভিজতে ভালো লাগতো, আজও ভিজতে ভালো লাগে। চেনা সড়ক ধরে পাশাপাশি হাঁটছেন নবেন্দু আর মালবিকা। সূর্য তখন অস্ত যাচ্ছে। গোধূলির লোহিত সূর্যের অপরূপ আলোর ছটা সে কি কম মনোমুগ্ধকর? পরন্তু বিকেলে সোনালি আলোর সোহাগ মাখা তীর তীরে বাতাসে শরীর মনে সব ক্লান্তি, সব অভিমান, সব অনুযোগ যেন ধুয়ে যাচ্ছে মালবিকার। হলদে ঝরা পাতা মারিয়ে এভাবেই হেঁটে যেতে ইচ্ছে করছে অন্তবিহীন পথ, ঠিক যেখানে আকাশ এসে মিশেছে দিগন্ত রেখায়, শুধু দুজনে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।